শনিদেব বকরি হচ্ছে এই জুলাই মাসের ১৩ তারিখে এবং তার এই অবস্থা থাকবে ২৮শে নভেম্বর পর্যন্ত ২০২৫। প্রায় ১৪১ দিনের মতন শনিদেব বকরি অবস্থায় থাকবে এবং নিজের নক্ষত্রেই বকরি হচ্ছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো শনিদেবের এই বকরি অবস্থায় মেষ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। কোন দিক থেকে মেষ রাশি লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু ধাপে ধাপে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আগামী দিনে বহু ভিডিও মেষ রাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তো মেষ রাশির সম্পর্কে শনিদেবের এই বকরি অবস্থা আলোচনা করতে গেলে আরও 3টি গ্রহের সম্পর্কে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু আর কেতু। কারণ এই 4টি গ্রহই কিন্তু, এই শনি, দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু, এই 4টি গ্রহই একটি রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে। মেষ রাশির ক্ষেত্রে শনি বকরি হচ্ছে দ্বাদশ ঘরে। মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি, কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। এই দুটি ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো দ্বাদশ ঘর থেকে তো অনেক কিছুই দেখায়, যেরকম লস জিনিসটাকে দেখায়, সেরকম ইনভেস্ট জিনিসটাকে দেখায়, সেরকম বিদেশের কাজকর্ম জিনিসটাকে দেখায়, আধ্যাত্মিক জগৎকে দেখায় এই দ্বাদশ ঘর থেকে, মেডিকেল জিনিসটাকেও দেখায়। তো শনিদেবের যে অবস্থান, শনিদেব দ্বাদশ ঘরে অবস্থান করা মানে সেই দ্বাদশ ঘরকে তো বিশেষভাবে প্রভাবিত করবে এবং শনিদেবের যে দৃষ্টিগুলো পড়ছে যে ঘরগুলোতে, সেই ঘরগুলোতেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। যেমন তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির 2য় ঘরে বৃষ রাশিতে এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির 6ষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে এবং তার সাথে 10ম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর ধনু রাশিতে। তো এই 3টি ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং নিজের নক্ষত্রে গ্রহ যখন অবস্থান করে তখন তো তার বলে বৃদ্ধি পেয়ে যায়, এমনিতেই বৃদ্ধি। এবার বকরি হয়ে যাওয়া মানে গ্রহের চেষ্টা বলে তো বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ যথেষ্ট বলবান অবস্থায় বকরি অবস্থায় শনি এবার কিন্তু থাকছে, নিজের নক্ষত্রেই বকরি হচ্ছে। তার উপর আবার মেষ রাশির 7.5 চলছে এবং শনি এই যে বকরি হচ্ছে এর সাথে যে 3টি গ্রহের কথা বললাম, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে 3য় ঘরে এবং নিজের ঘরকে দেখছে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। এই ঘরে শনিদেবের আবার দৃষ্টি থাকছে, 10ম দৃষ্টি। তো দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকে দেখছে আবার, তাহলে এখানটাতে সেই ঘরের ফলেও বৃদ্ধি পাবে। তো শনির 10ম দৃষ্টি পড়ছে, 10ম দৃষ্টি শনির যখন পড়ে যে ঘরটাতে, সেটা হয়ে যায় কি কর্মের ফল। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, তাহলে এখানটা তো একটু বোঝার ব্যাপার রয়েছে। আবার কেতু 5ম ঘরে অবস্থান করছে, রাহু আবার একাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ লাভও যেরকম থাকবে সেরকম সন্তানের শিক্ষা দীক্ষাও থাকবে, সেরকম ভাগ্যের সংযোগও থাকবে, সেরকম আবার ব্যয়ও হবে। তবে এটা ঠিক যে শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি নিজের নক্ষত্রেই বকরি হচ্ছে দ্বাদশ ঘরে, তাহলে এইখানটাতে কিন্তু ব্যয় জিনিসটা সবার প্রথম উঠে আসছে। এবার এটা বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হতে পারে। আবার রাহু একাদশ ঘরে অবস্থান করছে, তাহলে লাভও যথেষ্ট হবে, তার সাথে আবার ব্যয়ও যথেষ্ট হবে এবং তার সাথে পুরুষার্থ, পরাক্রম, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি এগুলোও কিন্তু যথেষ্ট হবে এই মেষ রাশির। এবার শনি বকরি হয়ে যাওয়া মানে আবার কিন্তু কর্মের নতুন করে একটা হিসাব করা। কারণ যে নক্ষত্রে বকরি হচ্ছে শনি, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এর আগে বহু আলোচনা করেছি যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হিসাবের নক্ষত্র, ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব, এটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এবং প্রচণ্ড ধীর গতি, যে কোনো কাজ করতে গেলে ডিসিশন নেওয়ার ক্ষমতা এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের খুবই কিন্তু থাকে। যার জন্য এরা ডিসিশন নিতে যদি কোনো ক্ষেত্রে দেরিও হয়, সেক্ষেত্রেও কিন্তু এদের পস্তানো জিনিসটা থাকে না এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে শনিদেবের নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অহির্বুধন না, যেটা হচ্ছে মানে আমাদের জ্যোতিষশাস্ত্র যেটা বলছে যে এর উপরের অংশ দেবতার মতন এবং নিচের অংশ সাপের মতন, আর একে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। আর শেষ নাগের উপরই শ্রীহরি বিষ্ণু শয়ন করে, তাহলে এইখান থেকে যেরকম একটা আধ্যাত্মিক জগৎ উঠে আসছে, সেরকম কিন্তু ধ্যান, মেডিটেশন এগুলোও জিনিস উঠে আসছে, ধীর স্থির জিনিসটাও উঠে আসছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, সৌভাগ্যের প্রতীক
এর যে ত্রিমূর্তি যে এটাকে দেওয়া হয়েছে, যে ঈশ্বরের যে রূপ, ত্রিমূর্তির যে রূপটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিষ্ণুদেবকে দেওয়া হয়েছে। এবং এর যে মূল পাখির যে সিম্বল সেটাও কিন্তু দেওয়া হয়েছে পেঁচাকে। এবং পশু হিসাবে যে সিম্বলটা দেওয়া হয়েছে, যে চিহ্নটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু গাই গরুকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও কিন্তু এই নক্ষত্রর জাতক জাতিকারা হিসাব জিনিসটাকে মানে যথেষ্ট নিজের মতন করে তৈরি করে, এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও কিন্তু এরা সংযম জিনিসটাকে রাখে। এদের বিশ্লেষণ করার ক্ষমতা খুবই থাকে। এবারে এই নক্ষত্রটা পড়ছে হচ্ছে কি মীন রাশিতে পড়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে। তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর শনির হচ্ছে ন্যায় বিচারক হিসাব, আর হচ্ছে নক্ষত্রের অধিপতি হচ্ছে আহির্বুধন্যা, শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এইখানটাতে যে ধ্যান ধারণা, বিশ্লেষণ বা গভীর চিন্তা, এটা কিন্তু বুঝাচ্ছে, এবং সেটা কিন্তু হিসাবের মাধ্যমে বুঝাচ্ছে। অর্থাৎ কর্মের কারক হচ্ছে শনি এই মেষ রাশির ক্ষেত্রে, লাভের কারক হচ্ছে শনি মেষ রাশির ক্ষেত্রে অবস্থান করছে দ্বাদশ ঘরে। অর্থাৎ বিগত দিনে যে কর্মটা হয়েছে মেষ রাশির, তার কিন্তু হিসাব এই সময়কালে শনিদেবের মাধ্যমে হবে। এবার শনি হচ্ছে কি পাপী গ্রহ, পাপ প্রভাবও যথেষ্ট থাকবে, চেষ্টা বল তো বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেরকম কর্মের হিসাব হবে, সেরকম লাভের হিসাব হবে, সেরকম তার পাপ প্রভাবও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ দ্বাদশ ঘরে থেকে কিন্তু তার প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে, পাপ প্রভাব। অর্থাৎ শনি এই দ্বাদশ ঘরে বসে মেষ রাশির বহু দিক থেকেও কিন্তু অর্থের ব্যয় ঘটাবে তার এই বক্রি অবস্থাতে। যার জন্য এই সময়কালে মেষ রাশির বিশেষ উচিত যে কোনো কাজ করার আগে মাথা ঠান্ডা করে প্ল্যান করে এবং বাজেট করেই চলতে হবে। কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। সে যেই কাজেই ব্যস্ত থাকুক বা যে কাজের সাথে যুক্ত থাকুক, সেটা পরিবারে হয়তো অসুস্থতার জন্য হতে পারে, শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে বিদেশ যাত্রার ক্ষেত্রে হতে পারে, কিংবা যারা কোর্ট কেস মোকদ্দমার সাথে ঝুলছেন সেই সমস্ত কাজেও কিন্তু খরচাপাতি বৃদ্ধি করাবে শনি। তবে এটাও মনে রাখতে হবে এই মেষ রাশিকে, দ্বাদশ ঘরে অবস্থান করছে, এখানটাতে কিন্তু একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে। এবার যেহেতু শনি বক্রি অবস্থায় রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে এই জায়গাটাতে মানে ইনভেস্ট করা এই সময়কালে একদমই উচিত হবে না, যেহেতু বক্রি অবস্থায় রয়েছে এবং নিজের নক্ষত্রেই অবস্থান করছে। অর্থাৎ নতুন কোনো ইনভেস্টের জায়গা যদি উঠে আসে এই সময় না করাই ভালো। এবং যে জায়গাগুলোতে বিগত দিনে ইনভেস্ট রয়েছে বা দীর্ঘকালীন কোনো ইনভেস্ট রয়েছে, সেই জায়গাগুলোকে আবার নতুন করে হিসাবপত্র করা উচিত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করা উচিত। কারণ এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু হিসাব জিনিসটাকে খুব বুঝায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এবং কাগজপত্র। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রের অবশ্যই মানে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে কাজগুলো বিগত দিনে ধরা হয়েছিল সেই কাজগুলোকে আবার পুনরুদ্ধার মানে নতুন করে হিসাব করা যথেষ্ট উচিত হবে এই সময়কালে। নতুন কোনো যদি ইনভেস্টের ব্যাপার আসে সেটাকে এড়িয়ে চলাই যথেষ্ট ভালো এই মেষ রাশির। এবং তার সাথে এটাও মনে রাখতে হবে মেষ রাশিকে, যে যারা শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করার চেষ্টা করছেন বা শর্টকাট পদ্ধতিতে ইনকাম করছেন, শনি বক্রি হয়ে যাওয়া মানে সেদিকেও কিন্তু একটা অসুবিধার পরিবেশ তৈরি করবে। যারা লটারি হোক বা কোনো সাট্টাবাজি হোক বা অন্য কোনো যে সমস্ত জায়গা থেকে শর্টকাট পদ্ধতিতে ইনকাম সোর্স, সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখা উচিত এই সময়কালে। এবং শনি কিন্তু আবার কর্মের ঘরের অধিপতি, তো কর্মক্ষেত্রে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে ছোটাছুটি হবে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট। যে কাজটা মানে নিজের জায়গাতে হতো তার জন্য হয়তো দূরে যেতে হতে পারে, এরকম পরিবেশ বা একটা স্লোনেস, একটা ধীরগতি কর্মক্ষেত্রে চলে আসা বা একই কাজকে বারবার করা, এরকম একটা পরিবেশ তৈরি হবে। তবে এটাও ঠিক যে কাজগুলো করবে তাতে ধীরগতি থাকলেও লাভ জিনিসটা যথেষ্ট থাকবে, লাভ যথেষ্ট হবে, কিন্তু খরচাপাতিও যথেষ্ট হবে। এবং কর্মক্ষেত্রে অধৈর্য হলে চলবে না, কারণ শনি বক্রি হয়ে যাওয়া মানে তার ধীরগতি আরও যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, স্লো জিনিসটা আরও বৃদ্ধি পেয়ে যাওয়া। অর্থাৎ ধৈর্য ধরেই কাজ করতে হবে, কোনো রকমভাবে অধৈর্য এই সময়কালে হওয়া চলবে না। এবার দেবগুরু বৃহস্পতি কি তৃতীয় ঘরে অবস্থান করছে, মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিজের ভাগ্যের ঘরে থাকছে এবং শনির দশম দৃষ্টি থাকছে আবার ওই ভাগ্যের ঘরে। তো কর্মের যে ফল, শনির তো দশম দৃষ্টিটা হচ্ছে কি কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে নিজের ভাগ্যের ঘরে। তাহলে কর্মের ফলটাও কিন্তু যথেষ্ট পাবে, কিন্তু এখানটাতে পরিশ্রম জিনিসটা,
এটাও কিন্তু যথেষ্ট উঠে আসছে। পুরুষার্থ, পরাক্রম, এগুলো জিনিস কিন্তু যথেষ্ট উঠে আসছে এই শনির এই বক্রি অবস্থায়। এবং কর্মক্ষেত্রে যে কাগজপত্র বা ডকুমেন্টেন্সি, যে কোনো একটা কাজের প্রমোশন লাভ বা কোনো একটা কাজের ট্রান্সফার হওয়া, এদিক থেকেও কিন্তু কাগজপত্র হাতে আসাও কিন্তু ধীর গতি থাকবে। তবে কাগজপত্র অবশ্যই আসবে, এটাও ঠিক, কারণ গুরু রয়েছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর থেকে ডকুমেন্টেন্সি, কাগজপত্র এগুলো দেখা হয়। তো গুরুর আশীর্বাদ, গুরুর পজিশনে এই জিনিসগুলো যথেষ্ট ভালো হয়ে উঠে আসবে। কিন্তু তাতে অবশ্যই ধীর গতি থাকবে। কাজ অবশ্যই হবে, কিন্তু ধীর গতি অবশ্যই থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে। এবার যারা কোনো বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে, বা বিদেশেই বসবাস করছে, বিদেশেই কর্ম করছে, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে লাভও যথেষ্ট হবে। তার জন্য কিন্তু ওয়েট করতে হবে, যে এখনই লাভ, একটা ধৈর্যের ব্যাপার থাকছে এই সময়। এই শনির এই বক্রি অবস্থায় যে কোনো কাজে কিছু একটা ধীর গতি আসছে। এবং শনি যে দ্বাদশ ঘরে অবস্থান করছে, ব্যয়ের ঘরে, লাভের ঘরে এবং কর্মের ঘরের অধিপতি। আর যে নক্ষত্রের কথা বললাম, এই নক্ষত্রে কিন্তু হিসাব, পাই টু পাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এবং বাজেট সবার প্রথমেই করে নিতে হবে এই মেষ রাশিকে। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণীর ঘর, খাবার দাবারের ঘর, আত্মীয় স্বজনের ঘর। তো এইখানটাতেও কিন্তু প্রবলেম ফেস করতে হবে এই মেষ রাশিকে। আত্মীয় স্বজনদের সাথে নিজের কথাবার্তা সব কিছু এরকম ঠিক রাখতে হবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি বাণীর ঘরে থাকছে। শনি কি, শনি সবসময় ন্যায় প্রধান এবং যেটা সত্যি সেটাকেই বেশি ভালোবাসে। এবার সত্যি কথাটাই বলবে, কিন্তু সেটা শুনতে লাগবে কর্কশ এই মেষ রাশির ক্ষেত্রে। অতএব নিজেদের আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু অশান্তি, গণ্ডগোলের একটা পরিবেশ থাকছে। এবং শনির তৃতীয় দৃষ্টি পড়ছে এই দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে খাবার দাবারের বিচার, এই ঘর থেকে করা হয়। অর্থাৎ নিজের খাবার দাবারের প্রতিই কিন্তু যথেষ্ট আবার খেয়াল রাখতে হবে, না তো শরীর স্বাস্থ্য কিন্তু আবার যথেষ্ট খারাপ করাবে। এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা নিজের ব্যবসা কাজকে চিন্তা ভাবনা করছেন যে করবেন, যারা করছেন তাদের মধ্যেও কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব সেদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনি বক্রি দ্বাদশ ঘরে। এবং আমাদের এই যে সপ্তম ঘরটা, যেটা মেষ রাশির সপ্তম ঘর হচ্ছে কি তুলা রাশি, তো সপ্তমের থেকে এখানটাতে হয়ে যাচ্ছে কি ষড়াষ্টক যোগও তৈরি হচ্ছে তার উচ্চ ঘর থেকে শনির। অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে তো একটা অন্যরকম পরিবেশ, কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সাথেও কিন্তু একটা নতুন একটা উটকা ঝামেলা, অশান্তি এগুলো হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়কালে। অতএব সেই জায়গাটাকেও কিন্তু দেখে শুনে বিচার করে এগোতে হবে এই সময় মেষ রাশির। এবং এই সময়কালে নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে, তাতে কিন্তু অর্থ ব্যয়ের হওয়ারও সম্ভাবনা থাকছে, কারণ শনি বক্রি অবস্থায় ব্যয় অবশ্যই ঘটাবে, যেহেতু সপ্তম ঘরের সাথে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে তার উচ্চ ঘরের সাথে। দ্বিতীয় ঘরটি হচ্ছে ধনসম্পত্তির ঘর, এই ঘরে শনির দৃষ্টি থাকছে। আর আমি আগেই বললাম যে নতুন কোনো ইনভেস্ট করতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করেই কিন্তু ইনভেস্ট করতে হবে, এবং উপযোগী সময় না এই বক্রি অবস্থায় শনির। তবে দেবগুরু বৃহস্পতি যখন আবার আগস্ট মাসের 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে এবং নিজের নক্ষত্রে যখন চলে আসবে পুনর্বসু নক্ষত্রে, সেই সময় কিছুটা হলেও পরিবেশ চেঞ্জ হবে। কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের রাশিকে দেখবে, আর শনির দশম দৃষ্টি সেই পড়বে ভাগ্যের ঘরে। ভাগ্যের সঙ্গভাবে কাজকর্মও কিছুটা হলে এগোবে, কিন্তু বর্তমান সময়ে এই সময় একটু ধীরে সুস্থে চলাই ভালো। তবে শনিদেবের যে সপ্তম দৃষ্টিটা ষষ্ঠ ঘরে পড়ছে, এটা তো শত্রুদের ঘর, এবং শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে। তো যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের রেজাল্ট আসতে দেরি হবে, কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে আবার এইখানটাতে। যারা দীর্ঘকালীন কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঢুকছিলেন বিগত দিনে, সেই সমস্ত কোর্ট কেস মোকদ্দমাতে এখানটাতে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শনির এই বক্রি অবস্থায়। তবে এটাও মনে রাখতে হবে মেষ রাশিকে যে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি, বক্র দৃষ্টি পড়ছে ঋণের ঘরে। অতএব ঋণ নিয়ে কোনো কাজ এই সময় করা যেরকম উচিত না, সেরকম ঋণ দিয়েও কিন্তু কোনো কাজ হাসিল করা উচিত না। এবং যারা সুদের ব্যবসা, ইন্টারেস্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সাবধান। তবে শনিদেবের যে দশম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। অতএব পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে। পিতাকে কোনোরকমভাবে এই সময়কালে অসম্মান করা যাবে না, না তো একটা ভাগ্যের সঙ্গ ত্যাগ হওয়া সেই জিনিসটাও হবে। এই সময়কালে ধর্মের পথে থাকা, ধর্মের সাথে চলা যথেষ্ট প্রয়োজন, কারণ শনি থেকে সেবা জিনিসটাকেও বোঝায়, এবং শনি কিন্তু দ্বাদশ ঘরেই বক্রি হচ্ছে। অর্থাৎ সেবার দিকে যথেষ্ট মনোযোগী হতে হবে। কোনো
মন্দিরে বা ধর্মের দিকে নিজেকে অবশ্যই নিযুক্ত করতে হবে। যে সমস্ত মন্দিরগুলো অপরিষ্কার অবস্থায় রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে মন্দিরগুলো অন্ধকার অবস্থায় রয়েছে সেই মন্দিরকে আলো জ্বালানো, এই সমস্ত দিক কিন্তু করতে হবে। কারণ দ্বাদশ ঘরে শনির যে বকরি, এটাও কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, শনিদেবের যে এই যে বকরি অবস্থা চলবে এতদিন, 141 দিনের মতন, তো এইখানটাতে শনি কর্মের ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে ব্যয় অবশ্যই ঘটাবে। এবং রাহু যে একাদশ ঘরে অবস্থান করছে এটা ঠিক, কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, কিন্তু রাশির অধিপতিকে শনিদেব। তো শনির বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে, অর্থাৎ যেরকম কর্ম হবে সেরকম লাভও হবে, সেরকম আবার কিন্তু খরচাও হবে। অতএব যে কোনো কাজ করতে গেলে বাজেট জিনিসকে করতে চলতে হবে। এবার আগেই বললাম যে শনি পাপী গ্রহের পাপ প্রভাব কিছু না কিছু থাকবে। তো শনির তো পাপ প্রভাব থাকবে, যে অনিচ্ছাকৃতভাবে খরচা, যেখানটাতে খরচা করার প্রয়োজন নাই সেখানটাতেও কিন্তু শনি খরচা করাবে। অসুখ বিসুখ হোক বা ফ্যামিলির সাথে গণ্ডগোল অশান্তি হোক বা কোর্ট কেস মোকদ্দমা, এগুলোতে খরচাপাতি করাবে। বা যেটা তুলে ধরলাম যে ব্যবসা বাণিজ্য, এগুলোতে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। নতুন কোনো পুঁজি ইনভেস্ট, এগুলোতে খরচাপাতি বৃদ্ধি পাবে। তো এদিক থেকে যথেষ্ট সাবধান। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিছুটা ক্ষেত্রে হলেও মেষ রাশিকে প্লাস পয়েন্ট দিবে। সেটা হচ্ছে কি, পার্টনারশিপের মধ্যে যে গণ্ডগোল অশান্তি হবে সেই জায়গাটা আবার অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে। কারণ পার্টনারশিপের ঘরটা হচ্ছে কি তুলা রাশি, তুলা রাশি থেকে শনি, তুলা রাশি উচ্চ ঘর, শনি অবস্থান, এটা একটা ষষ্ঠক যোগ তৈরি হচ্ছে। তাহলে যেরকম দাম্পত্য জীবনটাকে খারাপ করার একটা পরিবেশ তৈরি হবে, সেই জায়গাটাতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক হবে তার দৃষ্টির দরুন। তারপরে কি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, সেই জায়গাটাও কিছুটা সহায়ক হবে। শনিরও কিন্তু ওখানে দৃষ্টি পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাহুর উপরে থাকছে, লাভের ঘরে থাকছে। তো লাভ জীবনে অবশ্যই থাকবে, খরচাপাতিও অবশ্যই থাকবে, কিন্তু হিসাব করে চলতে হবে। যে কোনো কাজ করতে গেলে হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না। যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করতে হবে। মুখের কথায় কারো বিশ্বাস করা যাবে না। যেই কাজটা করতে হবে সেটা লেখাপড়ি করেই করতে হবে। এই সময়কালে কারোর অথরাইজ নেওয়া যাবে না। যেখানটাতে প্রয়োজন রয়েছে নিজেকে, যে কোনো একটা টাকা পয়সার ব্যাপার, যে আমি ব্যাংকে নিজের টাকা নিজেই জমা করতে যাব, এরকম জিনিসগুলো, টাকা পয়সার দিক থেকে যথেষ্ট সাবধান। অতএব এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, ধর্মের প্রতি বিশেষ সেবা দিবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন প্রতি শনিবার করে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মেষ রাশি সম্পর্কে শনির এই বকরি অবস্থায়। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও মেষ রাশি সম্পর্কিত এই চ্যানেলে দেওয়া হবে।